পাচ্ছিস? এই বাবু, দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? এত রাতে এদিকে আসছিস কেন? ফিরে আয়। আপু, তুই শুনতে পাচ্ছিস না? কেউ একজন আমাকে ডাকছে, খুব মিষ্টি করে ডাকছে। বলছে, আয় খোকা, আমার কাছে আয়। বাবু, ওসব মনের ভুল। কেউ ডাকছে না, বাতাস বইছে, তাই হয়তো পাতার শব্দ হচ্ছে। তুই আমার হাত ধর, এক্ষুনি বাড়ি চল। না আপু, এটা বাতাস না। ওই দেখ দোলনাটা, কেউ তো নেই। তাও দোলনাটা কেমন দুলছে দেখ, কেসকে শব্দ হচ্ছে। ওই দোলনায় কেউ একজন বসে আছে আপু, আমি ছায়া দেখছি। বাবু, চুপ কর বলছি। খবরদার ওদিকে তাকাবি না। বিসমিল্লাহ পড়, জোরে জোরে পড়, আর একবার সামনে বাড়াবি না। ওই মহিলাটা কাঁদছে আপু, বলছে তার খুব কষ্ট, তার নাকি কেউ নেই, সে আমাকে কোলে নিতে চায়। আমি যাই আপু, একটু গিয়ে দেখি। না, যাবি না। তুই আমার কথা শুনবি কি না? চল বলছি। ওটা মানুষ না বাবু, ওটা খারাপ কিছু। দৌড় দে আমার সাথে। কিন্তু আপু, আমার মনে হচ্ছে আমার চেনা, খুব চেনা। কোনো চেনা না, চল। তোরা এত রাতে হাঁপাচ্ছিস কেন? আর বাবু কাঁপছে কেন? কোথায় গিয়েছিলি তোরা? মা, বাবু আবার ওই দক্ষিণ পিঠের দিকে যাচ্ছিল। আমি না দেখলে আজও হয়তো আর ফিরতো না। কি, দক্ষিণ ভিটায়? তোদের না আমি হাজারবার বারণ করেছি মাগরিবের পরে শয়তানের দোলনার দিকে যাবি না? তোরা কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না? মা, তুমি শুধু বকাঝকা করো, কিন্তু আসল ঘটনাটা তো বলো না। আজ দোলনাটা সত্যি সত্যি দুলছিল। কোনো বাতাস ছিল না মা, গাছের একটা পাতাও নড়ছিল না। কিন্তু ওই ভারী কাঠের দোলনাটা দুলছিল। আর বাবু বলছে সে কান্নার শব্দ শুনেছি। মা, বিশ্বাস করো, একজন মহিলা খুব কাঁদছিল, আমাকে খোকা বলে ডাকছিল। চুপ কর, একদম চুপ। খবরদার এ কথার মুখে আনবি না। ওই দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যায়, জানিস না? ঘরে যা, এখনই শুয়ে পড়। মা, তুমি আমাদের ভয় দেখাচ্ছ, কিন্তু আমার মনে হয় তুমি কিছু জানো যা আমাদের বলছো না। গ্রামের সবাই ওই গাছটাকে কেন এত ভয় পায়? লিয়াকত চাচা কেন ওই জায়গাটা বেড়া দিয়ে আটকে রাখেন না? লিয়াকত সাহেবের নাম মুখে নিবি না। বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই। আর শোন সালমা, তুই মেয়ে মানুষ, তোর এত সাহস ভালো না। কাল থেকে সন্ধ্যার পর তোকে যেন আর বাইরে না দেখি। সাহস না মা, এটা জানার ইচ্ছা। বাবুকে আজ যা করতে দেখেছি, তাতে মনে হলো ও কোনো ঘড়ির মধ্যে ছিল। আমি যদি আজ সত্যটা না জানি, কাল হয়তো বাবুকে আর আটকাতে পারবো না। সত্য জেনে তুই কি করবি? মরা মানুষ কি আর ফিরে আসে? যা, শুয়ে পড়। শুনেছেন ভাই, কাল রাতে নাকি মাধবপুর বাড়ির পিছনে আবার কান্নার শব্দ শোনা গেছে। আরে রাখো তোমার কান্না, ওসব শিয়ালের ডাক। লিয়াকত মাতাব্বর বলে দিয়েছে ওসব আজগুবি গল্প। তুমি তো মাধবপুরের চামচা, তুমি তো এমন বলবেই। কিন্তু আমি নিজে শুনেছি। আর সালমা মেয়েটা, কুলসুমের মেয়ে, ও নাকি কাল রাতে ওখান থেকে ওর বাইকে টেনে এনেছে। মেয়েটার সাহস আছে বলতে হবে। বেশি সাহস ভালো না বাজিত ভাই। লিয়াকত মাতাব্বর শুনলে কিন্তু খবর আছে, ওই জমি নিয়ে কথা বলা নিষেধ। কেন নিষেধ? ওই দোলনাটা কে বানিয়েছিল মনে আছে? সুরজ মিয়া, লিয়াকতের ছোট ভাই। আহা, মানুষটা মাটির মানুষ ছিল, বউটাকে কত ভালোবাসতো। বাদ দাও পুরোনো কথা। সুরজ মরেছে, তার বউ মরেছে, এখন সব লিয়াকত সাহেবের। চুপচাপ চা খাও। মজিদ চাচা, একটা কথা জিজ্ঞেস করব? আরে সালমা মাঝি, বলো কি কথা? সুরজ চাচার বউ মানে জরিনা ফুফু, উনি কিভাবে মারা গিয়েছিলেন? এই মেয়ে, এসব কথা কেন? বাড়ি যাও, মেয়ে মানুষের এত খোঁজ খবর নিতে হয় না।
কেরামত চাচা, ধমক দিবেন না। আমি সত্যটা জানতে চাই। কাল আমার ভাইটা মরতে বসেছিল। আপনারা যদি সত্যিটা না বলেন তাহলে সবার কিন্তু বিপদ। মা, সে অনেক আগের কথা। জরিনা তখন 8 মাসের পোয়াতি। হঠাৎ একদিন খবর এলো সে নাকি গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি? কিন্তু আমি তো শুনেছি অন্য কথা। গ্রামের মানুষ কত কথাই বলে, তবে লাশের অবস্থা দেখে ওরিকে বলেছিল একটা আত্মহত্যা। ওটা আত্মহত্যা না। আর পেটের বাচ্চাটার কোনো খোঁজ মেলেনি। পেটের বাচ্চার কোনো খোঁজ মেলেনি মানে? অজিত ভাই, চুপ করো। তুমি কি মরবে? সালমা, তুমি বাড়ি যাও। এসব নিয়ে ঘাটাঘাটি করো না। শাকচুন্নি কিন্তু খুব খারাপ জিনিস। যার পিছে লাগে তার বংশ নির্বংশ করে ছাড়ে। এই সাজু, তোকে বলেছি গরুর ঘাস দিতে, আর তুই এখানে বসে ঝিমোচ্ছিস। না মাতাব্বর সাহেব, জিমুচ্ছি না। শরীরটা একটু খারাপ লাগছিল। মাথাটা খুব ঘুরছে সকাল থেকে। শরীর খারাপ? নবাবের বেটা নবাব হয়েছে, ফ্রিতে গিলবি আর শরীর খারাপের বাহানা দিবি? লাঠিটা কোথায়? আজ তোর পিঠের ছাল তুলবো আমি। থামো, ছেলেটা এতিম আর মেরো না। একে তো খাওয়া পড়া দেই না ঠিক মতো, তার উপর মারধর করলে সৃষ্টিকর্তা সইবে না। তুই চুপ কর মর্জিনা। তোর আশকারা পেয়ে ওই মাথায় উঠেছে। রাস্তার ভিখারিকে তুলে এনে আশ্রয় দিয়েছি, এটাই তো বেশি। সাজু, এখনই কল করে যা। কাজ শেষ না হলে দুপুরে কোনো ভাত পাবি না। যাচ্ছি সাহেব, যাচ্ছি। আমাকে মারবেন না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে? ও সালমা। কি মনে করে? মায়ের ওষুধ ফুরিয়েছে নাকি? না চাচা, মর্জিনা চাচির কাছে একটু সুই সুতো নিতে এসেছিলাম। আচ্ছা, নিয়ে যা। আর শোন, তোর মাকে বলবি ছেলেকে সামনে রাখতে। কাল রাতে নাকি ও দক্ষিণ বিটায় গিয়েছিল। জি চাচা, বাবু ভুল করে চলে গিয়েছিল। ভুল করে হোক আর যেভাবেই হোক, ওইদিকে যেন আর কেউ না যায়। ওখানে খারাপ বাতাস আছে। জিনের আসল লাগলে পূজা দিয়েও ছাড়াতে পারবি না। চাচা, জিন ভূত তো শুনেছি, কিন্তু ওখানে নাকি কোনো মায়ের আত্মা ঘুরে বেড়ায়। কিসব আবল তাবল বকছিস? যা, ভিতরে যা। বেশি কথা বলিস না। চাচি, একটা কথা সত্যি করে বলবি? কি কথা মা? তুই আবার কি মতলব নিয়ে এসেছিস? সাজুকে ওর বাবা মা খেয়েছিল। সাধু তো ইতিম। তোর চাচা ওকে জ্বরের রাতে কুড়িয়ে এনেছিল। বলেছিল ওর মা নাকি পাগল ছিল, রাস্তায় মরে পড়েছিল। তুমি কি সেটা বিশ্বাস করো চাচি? বিশ্বাস অবিশ্বাসের কথা জানি না, তবে ছেলেটা বড় ভালো। তোর চাচা ওকে সহ্য করতে পারে না। সারাদিন খাটাই আর মারে। আমার তো কোনো সন্তান হলো না, তাই ওকে একটু আদর যত্ন করতে চাইলেও পারি না, ভয়ে চাকি। চাচি, সাজুর পিঠে কি কোনো জন্ম দেখাচ্ছে? হ্যাঁ, আছে তো। ডাম গাছের নিচে একটা পোড়া দাদের মতো আছে। সুরজ চাচারও কি এমন কোনো দাগ ছিল? তুই কি করে জানলি? সুরজ ভাইয়েরও তো ঠিক একই জায়গায় একটা দাগ ছিল। বংশের দাগ বলে ওটাকে। কিন্তু তুই কি বলতে চাইছিস? আমি কিছু বলছি না চাচি, শুধু মেলাচ্ছি। সাজুর বয়স কত হবে? 15-16? হ্যাঁ, এমনই হবে। জরিনা ফুফু মারা যাওয়ার পর কত বছর হয়েছে? তাও তো 16 বছরই হবে। সালমা, তুই কি বলতে চাস সাজু সুরজ ভাইয়ের ছেলে? আমি এখনো নিশ্চিত না চাচি, তবে আমার মন বলছে ওই দোলনার কান্নার সাথে সাজুর একটা যোগসূত্র আছে। চুপ কর মা, দেয়ালেরও কান আছে। তিনি যদি শোনেন তুই এসব ভাবছিস, তোকে আস্ত রাখবে না। সাজু, একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। সালমা আপা, এখন না।
মাতব্বর সব দেখলে আমাকে খুব মারবে, আমাকে পানি নিতে হবে। আরে দাঁড়া তো, কেউ দেখবে না। সাজু, তুই কি জানিস তোর আসল মা কি? আমি তো জানি আমার মা পাগল ছিল, আমাকে ফেলে মরে গেছে। এটা তো লিয়াকত চাচার কথা। তুই নিজে কি অনুভব করিস? তোর কি কখনো মনে হয় না তোর মা তোকে খুঁজছে? আপা, আমি কাউকে বলি না, তুমিও কাউকে বলবে না, কিন্তু আমি প্রায়ই একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? দেখি আমি একটা কাঠের দোলনায় দুলছি, আর খুব সুন্দর একটা শাড়ি পরা মহিলা আমাকে দোল দিচ্ছে। তার মুখটা দেখতে পাই না, কিন্তু তার হাতে চুড়িগুলোর আওয়াজ খুব পরিষ্কার শুনতে পাই। সত্যি? আর কিছু দেখিস? হ্যাঁ, দেখি আমার খুব শীত করছে, আর ওই মহিলা তার আঁচল দিয়ে আমাকে ঢেকে দিচ্ছে। ঘুম ভাঙলে দেখি আমি কাঁদছিলাম। কেন কাঁদি তাও জানি না। সাজু, আজ রাতে তুই কি আমার সাথে দক্ষিণ পিঠায় যাবি? না আপা, না। মাতব্বর সাহেব বলেছে ওখানে শাকচুন্নি থাকে, ওটা নাকি বাচ্চাদের রক্ত খায়। আমি যাব না। শাকচুন্নি কাদের ভয় দেখায় জানিস? যারা অপরাধী। আর সে তোকে ডাকছে সাজু। কাল বাবু যে ডাক শুনেছে, সেটা আসলে তোর জন্য ছিল। তোর মা তোকে খুঁজছে। আমার মা? আমার মা তো মরে গেছে। তোর মা মরে গিয়েও তোকে পাহারা দিচ্ছে। তুই যদি তোর আসল পরিচয় জানতে চাস, যদি জানতে চাস কেন লিয়াকত চাচা তোকে এত ঘৃণা করে, তাহলে আজ রাতে তোকে আসতেই হবে। তুই কি সারা জীবন গোলাম হয়ে থাকতে চাস? আমি ভয় পাই আপা। আমি থাকবো তোর সাথে। আমার উপর ভরসা আছে তো? আছে। তাহলে রাত 12টার পর যখন সবাই ঘুমাবে, তুই চুপি চুপি পেছনের দরজা দিয়ে বের হয়ে কাঁঠাল গাছের নিচে আসবি। আমি থাকবো সেখানে। বড় নানি, দরজা খোলো। আমি সালমা। এই সন্ধ্যায় কি মনে করে? আয়, ভেতরে আয়। নানি, আমার হাতে সময় কম। আমাকে সব সত্যি কথা বলতে হবে আজ। তুমি তো সুরজ চাচা আর জরিনা ফুপুকে অনেক কাছ থেকে দেখেছো। পুরনো কথা কেটে কি করবি মা? ওসব ভুলে যা। বলবো না। সাজু কার ছেলে নানি? বলো, সৃষ্টিকর্তার দোহাই লাগে বলো। তুই বড় নাছর বান্দা। সাজু সাজু হলো সুরজের রক্ত, জরিনার সন্তান। তাহলে সবাই বলে কেন ও এতিম? লিয়াকত চাচা কেন বলে ও কুড়িয়ে বাবা? লোভ মা, লোভ। সুরজ যখন মারা গেল, লিয়াকত জানতো যদি জরিনার ছেলে হয় তবে সম্পত্তির ভাগ দিতে হবে। তাই সে এক শয়তানি ফন্দি আনলো। কি করলো সে? জরিনা তখন ব্যথায় কাতরাচ্ছে। তখন লিয়াকত ছলনা করে সবাইকে ধোঁকা দিল। বলল বাচ্চা মরা হয়েছে, আর জরিনাকে নাকি জেনে আসর করে মেরে ফেলেছে। তুমি কিছু বলনি কেন? আমি তখন ওই বাড়ির কাজের লোক। আমি আড়াল থেকে দেখেছি লিয়াকত বাচ্চাটাকে নিয়ে ঝড়ের রাতে বাইরে যাচ্ছে। আমি ভয়ে চুপ ছিলাম, ভেবেছিলাম মেরে ফেলবে। কিন্তু পরে দেখি কয়েক মাস পর একটা এতিম বাচ্চা কুড়িয়ে এনেছে বলে সাজুকে বাড়িতে তুললো। আমি চিনেছিলাম ওটা সুরজেরই ছেলে, কিন্তু লিয়াকতের ভয়ে মুখ খুলিনি। আমারও তো জানের মায়া আছে। ছি, মানুষে তো নিচে নামতে পারে। লিয়াকত মানুষ না, ও জানোয়ার। জরিনার অতৃপ্ত আত্মা, তাই আজও ওই গাছের নিচে ঘুরে বেড়ায়। সে তার সন্তানকে খোঁজে। যতদিন সাজু তার মায়ের কোলে না ফিরবে, ততদিন এই অভিশাপ কাটবে না। আজই এ শেষ হবে নানি, আজই। সাজু, এসেছিস? হ্যাঁ আপা, কিন্তু আমার পা কাঁপছে, জায়গাটা খুব থমথমে। ভয় পাস না, আমার হাত ধর। দোলনাটার দিকে তাকা। আপা, দোলনাটা তো দুলছে না,
চুপচাপ দাঁড়িয়ে আছে। অপেক্ষা কর, মনে মনে তোর মাকে ডাক। মা, ও মা, আমি সাজু, আমি এসেছি। তুমি কোথায়? দেখ, দোলনা নড়ছে। আপা, কেউ যেন দোলনায় বসে দুলছে। এগিয়ে যা সাজু, দোলনার কাছে যা। মা, তুমি কি আমার মা? অন্ধকারের ভেতর থেকে লিয়াকত মাতব্বরের গর্জন শোনা যায়। কে রে ওখানে? সাজু আর সালমা, ওদের মরণ দশা ধরেছে তাই না? চাচা, আপনি? আমি জানতাম তুই এই শয়তানি করবি। আমার সন্দেহ হয়েছিল, তাই পাহারা বসিয়েছিলাম। আজ তোদের দুজনকেই গাছের নিচেই পুঁতে ফেলবো, কেউ জানবেও না। আপনি ধরা পড়ে গেছেন চাচা। আমরা সব জানি সাজু আপনার ভাই সুরজের ছেলে। আপনি সম্পত্তির লোভে জরিনা ফুপকে খুন করেছেন। জানলেই বাকি, প্রমাণ কই? এই মাঝরাতে কে আসবে তোদের বাঁচাতে? কালো, তোফাজ্জল, তোর এই দুটোকে আজ ওদের শেষ রাত। মাতব্বর সাহেব, আমাকে মারবেন না। আমি সম্পত্তি চাই না, আমি কিছু চাই না, আমাকে ছেড়ে দিন। চুপ কর, তোর বাপের মতো তুই আমাকে চালাচ্ছিস। তোকে বাঁচিয়ে রেখেছিলাম গোলামি করার জন্য, কিন্তু তুই এখন সাপ হয়ে ছবল দিতে আসছিস। তোকে আজ আমি নিজ হাতে মারবো। লিয়াকত একটি মোটা লাঠি নিয়ে সাজুর দিকে তেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়। গাছের ডালপালা ভেঙে পড়ার উপক্রম হয়। উস্তাদ, বাতাসটা কেমন যেন উল্টা ঘুরছে। উস্তাদ, পালান, এখানে ভালো কিছু নেই। চুপ কর ভিতর টিমেরা, ঝড়কে আমি ভয় পাই না। আজ আমি আপদ বিদায় করবই। আমার পেট। সাজু, ভয় পাস না। দেখ, তোর মা তোকে বাঁচাতে এসেছি। বাতাসের মধ্যে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তার পরনে সাদা শাড়ি, চুল এলোমেলো। লিয়াকত, তুই আমার সংসার ভেঙেছিস, তুই আমার কোল খালি করেছিস। কে কে তুই? চলি না, না না, তুই তো মরে গেছিস। শরীর মরে, কিন্তু মায়ের আকুতি মরে না পিশাচ। তুই আমার মানিককে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিস। তাকে তুই গোয়াল সাফ করিয়েছিস, তাকে তুই পশুর মতো পিটিয়েছিস। আমি সব দেখেছি। আমার বুক ফেটে গেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি, কারণ আমার মানিক তার পরিচয় জানতো না। ওরে বাপরে, সব জন্যে পালা কালু, জানিয়ে পালা। আমাকে মাফ করে দে জরিনা, আমি ভুল করেছি। আমি সব সম্পত্তি সাজুকে দিয়ে দেব, আমাকে মারিস না। তোর সম্পত্তি আমি চাই না, আমি চাই তোর বিচার, প্রকৃতির বিচার। তুই আজ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবি, ধুকে ধুকে মরবি। খোকা, আমার কাছে আয়, ভয় নেই বাবা, আমি তোর মা। মা, তুমি সত্যি আমার মা? আমি এতিম না? না বাবা, তুই আমার রাজপুত্র। ওই দোলনাটা তোর বাবা তোর জন্য বানিয়েছিল। আমি চেয়েছিলাম তোকে এখানে দোল দেব, কিন্তু সেই সুযোগ পাইনি। মা, ওরা বলে তুমি শাকচুনি, তুমি মানুষকে ভয় দেখাও। যারা অন্যায় করে তাদের আমি ভয় দেখাই, কিন্তু তুই তো আমার নারী ছিলে ধন। কাছে আয় বাবা, একবার তোকে ছুঁয়ে দেখি। সাজু ভয়ে ভয়ে এগিয়ে যায়। ছায়ামূর্তিটির হাত সাজুর মাথায় স্পর্শ করতেই তার সব ভয় কেটে যায়। মা, তোমার হাতটা খুব ঠান্ডা, কিন্তু আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি অনেকদিন পর বাড়ি ফিরেছি। আমার সময় শেষ বাবা, তোকে সত্যটা জানানোর জন্যই আমি এতদিন আটকে ছিলাম। সালমা মা, তুই আমার খোকাকে বাঁচিয়েছিস, তোর ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি নিশ্চিন্তে যাও ফুফু,
সাজুকে আর কেউ কষ্ট দিতে পারবে না। লিয়াকত চাচার বিচার আমরা করব। সাজু, তুই মাথা উঁচু করে বাঁচবি। তুই কারোর দয়ায় বেঁচে থাকিস না। এই মাটি, এই ভিটা সব তোর। ভালো থাকিস বাবা। ধীরে ধীরে বাতাস কমে আসে, ছায়ামূর্তিটি মিলিয়ে যায়, দোলনাটি স্থির হয়ে যায়। ওরে বাবা, মরে গেলাম। সাজু, তোর মা শান্তিতে বিদায় নিয়েছে, আর এই লিয়াকত চাচা এখন তার পাপের শাস্তি ভোগ করবে। চল, গ্রামের মানুষকে ডাকি। চলো আপা, আজ আর আমি ভয় পাই না। উপস্থিত গ্রামবাসী, আমরা সবাই কাল রাতের ঘটনা শুনেছি। সালমা এবং সাধু সব খুলে বলেছে। হাজেরা বিবিও সাক্ষ্য দিয়েছে। লিয়াকত মাতাব্বর, আপনার কি কিছু বলার আছে? আমার কিছু বলার নেই। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার পাপের ফল আমি হাতে নাতে পেয়েছি। এই শয়তানটার ফাঁসি চাই। নিজের ভাইয়ের বউকে খুন করেছে, ভাইয়ের ছেলেকে গোলাম বানিয়েছে। এর বিচার সৃষ্টিকর্তাই করেছে, এখন মানুষের বিচার বাকি। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম, লিয়াকত মাদাব্বরের সমস্ত সম্পত্তি সাজুর নামে লিখে দেওয়া হবে। পুলিশ ডাকা হয়েছে। খুনের দায়ে লিয়াকতকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সাজু, তুমি কি কিছু বলতে চাও? আমি শুধু আমার মায়ের কবরটা বাধাই করে দিতে চাই। আর ওই কাঁঠাল গাছের দোলনাটা, ওটা ওভাবেই থাকবে। ওটা আমার মায়ের স্মৃতি। মোরেল চাচা, সাজু এতদিন অনেক কষ্ট করেছে। গ্রামের সবাই যেন এখন ওকে আপন করে নেই, এটাই আমাদের চাওয়া। অবশ্যই। সাজু আমাদের গ্রামের ছেলে, আমাদের সুরুজ মিয়ার ছেলে। আজ থেকে ওর দায়িত্ব আমাদের সবার। and Shukriya for all the love. And Shukriya for all the love.